আসসালামু আলাইকুম এভরিওয়ান। মন্ত্রিস্বামী গল্পের 20 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আয়াজ সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার মুখে দায়িত্বশীলতার ছাপ স্পষ্ট। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা অধিকারীর সঙ্গে সঙ্গে সেলুট দিল। সে গাড়ির দিকে এগিয়ে গেল। কালো রঙের বিশাল বহু সিইউভি এর দরজা একজন দেহরক্ষী খুলে দিল। আয়াজ উঠে বসতেই গাড়ি ইঞ্জিন গর্জে উঠল। তার পিছনে সারিবদ্ধভাবে 4টি গাড়ি এবং 20টি মোটরসাইকেল প্রস্তুত ছিল। সবার চোখে ছিল সতর্ক। প্রতিটা দেহরক্ষী পুরোপুরি সতর্ক অবস্থায় ছিল। গাড়ি আস্তে আস্তে রাজপ্রাসাদের মতো বিশাল বাড়ির গেটে পেরিয়ে বের হয়ে গেল। রাস্তার দুপাশে সাধারণ মানুষ কৌতূহল দৃষ্টিতে তাকিয়েছিল। কেউ কেউ মোবাইলে ভিডিও করছিল। আয়াজ জানালার কাছ নামিয়ে এক ঝলক বাইরে তাকালো। তারপর গভীর শ্বাস নিয়ে নিজের সামনে হেলান দিল। আয়াজের মিটিং গুরুত্বপূর্ণ, কিন্তু তার মনে পড়ে গেল বাড়ির ভিতরের কথা। কেউ একজন তার জন্য অপেক্ষা করতে থাকবে। গাড়ির দীর্ঘবহর গণভবনের গেটে পৌঁছতেই নিরাপত্তা রক্ষীরা সতর্ক হয়ে গেল। চারপাশে আধাসামরিক বাহিনীরা সদস্যরা কঠোর নজরদারিতে ছিল। আয়াজের গাড়ি মূল গেটের সামনে এসে থামলো। একজন অফিসার এগিয়ে এসে স্যালুট দিয়ে গাড়ির দরজা খুলে দিল। আয়াজ গাড়ি থেকে নামতেই উপস্থিত সবাই তার দিকে তাকালো। গভীর চোখে চারপাশ পর্যবেক্ষণ করে আয়াজ ধীর পায়ে গণভবনের মূল ভবনের দিকে এগিয়ে গেল। ভিতরে প্রবেশ করতেই করিডোরের দুপাশে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা সম্মান প্রদর্শন করল। প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিব এগিয়ে এসে বলল, স্যার, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য অপেক্ষা করছেন, দয়া করে ভিতরে আসুন। আয়াজ মাথা জাকিয়ে সম্মতি জানালো এবং দ্রুত পায়ে সম্মিলন কক্ষে প্রবেশ করল। আজকের আলোচনা শুধু নির্বাচন নিয়ে, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করতে চলছে। আয়াজ কনফারেন্স রুমে ঢুকতে প্রধানমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তাকে স্বাগতম জানালেন। তিনি সম্মানসূচক মাথা নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করলেন এবং নির্ধারিত আসনে বসে পড়লেন। প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় চলে গেল। নির্বাচন এগিয়ে আসছে আয়াজ। দেশের নিরাপত্তা ও প্রচারতা কৌশল কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে তোমার মতামত প্রয়োজন। আয়াজ ফাইল খুলে গভীর গলায় বলতে শুরু করলো, আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করতে হবে। বিরোধী পক্ষ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রতিটি নির্বাচনীয় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা দরকার। একজন প্রবণমন্ত্রী মাথা নেড়ে বললেন, তোমার কথায় যুক্তি আছে, তবে প্রচারণার ব্যাপারে তোমার কি পরিকল্পনা? আয়াজ দ্রুত কণ্ঠে বলল, প্রচারণা জনগণের আস্থাত্ব অর্জন করাই আমাদের প্রধান লক্ষণ। উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরতে হবে, বিশেষ করে তরুণদের জন্য কি করছে এবং ভবিষ্যতে কি করতে চায় তা পরিকল্পনা বোঝাতে হবে। প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি যথাযথ পরিকল্পনা করেছ, তবে তোমার নিরাপত্তার ব্যাপারে তুমি কি সতর্ক আছো? তোমার ওপর বিরুদ্ধের নজর আছে, তুমি জানোই তো। আয়াজ একটু হাসলো। আমি সবকিছু মাথায় রেখে চলছি স্যার। আমার নিরাপত্তা টিম যথেষ্ট দক্ষ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরবর্তী 1 ঘন্টা ধরে বিস্তারিত আলোচনা চলল। কৌশল নির্ধারণ হলো, নতুন কিছু পরিকল্পনা সংযোজন করা হলো। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আয়াজের দিকে তাকিয়ে বললেন, দেশকে তোমার মতো তরুণ নেতার দরকার। আয়াজ, আশা করি তুমি সবকিছু ভালোভাবে সামলাবে। আয়াজ সম্মানসূচক মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আলোচনা শেষ করে আয়াজ গণভবন থেকে বেরিয়ে এলো। তার সামনে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু সে জানতো সে একা নয়। তার সাথে আছে তার দল, তার দেশ এবং তার নৈরপ্রেরণা নৌরিন। নৌরিন আয়াজের পরিবারের সঙ্গে বসে গল্প করছিল। আয়াজের মা তার পাশে বসে স্নেহভরা ভালোবাসা দিয়ে বললেন, তুই তো আসলে আমাদের ঘরের মেয়ে হয়ে গেছিস নৌরিন। আয়াজ তোকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না, এটা বোঝা যায়। নৌরিন লজ্জায় মাথা নিচু করলো। যারা তখন মুচকি হেসে বলল, বৌমনি, বায়াকে এত অপন করে নিয়েছ যে আমাদের কথাই ভুলে গিয়েছে। নৌরিন হেসে বলল, আরে না, তোমরা তো আমার পরিবারেরই অংশ। আয়াজের দাদি চায়ের কাপে হাত নিয়ে বললেন, এই যে আয়াজের মা, মনে পড়ে তোমার শ্বশুরও এমন ছিল, আমার জন্য সব ছেড়ে সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘুরত। মনে হচ্ছে আয়াজও ওর বাবার মতোই হয়েছে। সবাই হেসে উঠল, কিন্তু নৌরিন শুধু লজ্জায় হাতের উন্নাটা মুচড়াতে লাগলো। আয়াজের মা আদরি ভরায় তার মাথায় হাত বুলিয়ে বললেন, আয়াজের মতো দায়িত্বশীল স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ওর মতো স্বামীর পাশে তুমি সবসময় থাকবে সুখী, ইনশাল্লাহ। নৌরিন মৃদু হেসে বলল, আল্লাহর কাছে শুধু এই দোয়াই চাই। ঠিক তখনই বাইরের গাড়ির শব্দ শোনা গেল। আয়াজ ফিরে এসেছে। নৌরিন দরজা খুলতেই আয়াজের এক মুহূর্তেও অপেক্ষা না করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সারাদিনের ক্লান্তি যেন নৌরিনকে পেয়ে এক নিমিষেই উড়ে গেল। নৌরিন লজ্জায় চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, আয়াজ ছাড়ুন, বাড়ির সবাই আছে, কেউ দেখে ফেলবে। আয়াজ মিষ্টি হেসে বলল, দেখলে দেখুক, সবাই জানে আমি আমার বউকে কত ভালোবাসি। নৌরিন আরও লজ্জা পেয়ে আয়াজের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল। আয়াজ
তার চিবুকে আঙ্গুল ছুঁয়ে বলল, সারাদিন খুব মিস করেছি তোমাকে। তুমি করোনি? নৌরিন ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি তো সবসময় আপনাকে মিস করি। আয়াস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কথা শুনে মনে হচ্ছে আমাকে আজ একটু বেশি সময় তোমার কাছে থাকতে হবে। নৌরিন সঙ্গে সঙ্গে বলল, না না, সবাই অপেক্ষা করছে, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন। আয়াস হেসে বলল, ঠিক আছে, কিন্তু আজ রাতে তোমার জন্য অপেক্ষা করব, তাই তো? নৌরিনের মুখ লাল হয়ে গেল। সে দৌড়ে ভিতরে চলে গেল, আর আয়াস পিছন থেকে তাকিয়ে মুচকি হাসলো। আয়াজের মা নৌরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুইও যা দেখ আয়াজের কিছু লাগবে কিনা। নৌরিন লজ্জায় মাথা নিচু করে ধীরে পায়ে আয়াজের রুমের দিকে গেল। দরজার কাছে পৌঁছাতে আচমকা আয়াস পিছ থেকে তাকে জড়িয়ে ধরল। নৌরিন চমকে উঠল, বলল, আয়াস কি করছেন? দেখুন কেউ দেখে ফেলবে। আয়াস হেসে তার কানের কাছে ফিসফিস করে বলল, কাল তোমায় ঘুরতে নিয়ে যাব, পুরো দিন শুধু তুমি আর আমি, কেমন লাগবে? নৌরিন হেসে ফেলে বলল, সত্যি? কিন্তু আপনার তো অনেক কাজ। আয়াস নৌরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য কাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কাল শুধু তোমার জন্য তৈরি থেকো, আমি নিজেই এসে তোমাকে নিয়ে যাব। নৌরিন লজ্জায় আয়াজের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল, আর আয়াস তার চুলের আলতো করে চুমু খেয়ে বলল, তোমার হাসিটা আমার জন্য সবচেয়ে বড় শান্তি নৌরিন। আয়াস নৌরিনকে খাটে বসিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ধীরে ধীরে তার চোখ এক ধরনের বিষণ্ণতা দেখা গেল। নৌরিন তার শুকনো মুখ দেখে অসংখ্য প্রশ্নের উত্তরে প্রায় পাগলের মতো হয়ে পড়ল। আয়াস তার হাত ধরে নরম গলায় বলল, রূপবতী, আমার না কেমন জানি লাগছে, মনে হচ্ছে বেশি দিন বাঁচব না। নৌরিন আতঙ্কে উঠল, এইসব বাজে কথা বলছেন কেন? তার কণ্ঠে স্পর্শ উদ্বেগ। আয়াস চোখ বন্ধ করে মৃদু হাসল, সত্যি বলছি রূপবতী, মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে। নৌরিন দ্রুত তার মুখ চেপে ধরল, একদম চুপ, এইসব কথা মুখ দিয়ে বের করবেন না, আল্লাহর রহমতে কিছুই হবে না তোমার। আয়াস নরম সুরে বলল, কিন্তু যদি হঠাৎ একদিন চলে যায়? নৌরিনের বুক কেঁপে উঠল। সে শক্ত করে আয়াজের হাত চেপে ধরল, তুমি কোথাও যাবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে কাউকে নিতে দিব না। আয়াস চোখ খুলল, তার গম্ভীর দৃষ্টি নৌরিনের চোখে আটকে গেল। রূপবতী, আমার না মরতে ইচ্ছা করে না, তবুও যদি কখনো মরে যায়। নৌরিন চোখ সরিয়ে নিল, কিন্তু মনে মনে অনুভব করল তার বুকের ভিতরটা কেমন যেমনি মুচুর দিয়ে উঠছে। আয়াস কেন এমন কথা বলছে হঠাৎ? আয়াস বলল, কি এত ভাবছ? তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাবো রূপবতী। নৌরিন তা শুনে হেসে আয়াজের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে আয়াজের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে যেন এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেয়েছে নৌরিনের কোলে। কিছুক্ষণ পরে আয়াস নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। নৌরিন আয়াজের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে যে মানুষটা অদ্ভুত সব কথা বলছিল, এখন সে একদম নিচুপ হয়ে ঘুমিয়ে গেছে। তার ঘন কালো চুলে হাত চালিয়ে দিতে দিতে নৌরিন মনে হলো, আয়াজ যখন চুপচাপ থাকে তখন তাকে নিষ্পাপ কেমনটা লাগে, অথচ জেগে থাকলে কি রাগী, কি জেদি। নৌরিন তার কপালে আলতো করে হাত রাখলো, মৃদু সুরে বলল, পাগল একটা। হঠাৎ আয়াজ ঘুমের ঘুরেই নৌরিনের হাত চেপে ধরল, ফিসফিস করে বলল, রূপবতী, আমায় ছেড়ে যেও না। নৌরিনের বুক ধরপড় করে উঠল। আপনাকে কি আমি কখনোই বুঝতে পারবো না আয়াজ? নরম সুরে বলে উঠল নৌরিন। ঘুমন্ত আয়াজ কোনো উত্তর দিল না, শুধু নিঃশ্বাসের ছন্দ চলতে থাকলো। নৌরিন দীর্ঘশ্বাস ফেলল, এক হাত দিয়ে আয়াজের গায়ে চাদর টেনে দিল। নৌরিনের জানে যত ঝগড়া হোক, যতই ভুল বুঝাবুঝি হোক, তবুও এই মানুষটার প্রতি তার অনুভূতি দিন দিন আরো গভীর হয়ে যাচ্ছে। সকাল 7টা, নদীর পাড়ে বাতাসটা তখন কেমন জানি অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। সকালবেলার চারদিকে ফাঁকা ছিল, শুধু গাছের পাতাগুলো ঝিরিঝিরি করে কাঁপছিল। নৌরিন আয়াজের হাত ধরে বলল, আপনার কি মনে হয় না আমাদের গাঠ নিয়ে আসা উচিত ছিল? আয়াজ মৃদু হাসল, সবসময় পাহারা থাকলে স্বাধীনতা কই? একটু নিরিবিলি সময় কাটাতে চাই তোমার সাথে। তারপরেই যেন মৃত্যুর দূরত্বতা অপেক্ষা করতেছিল। আচমকা চারদিক থেকে ছায়ার মতো কয়েকজন লোক বেরিয়ে এলো, মুখগুলো কাপড়ে বাঁধা হাতে, চকচকে ছুরি, লোহার রড, চাপাতি। আয়াজ কিছু বোঝার আগেই পিছন থেকে ভয়ানক একটা আঘাত তার মাথায়। দপসে সামনে হোঁচট খেয়ে পড়ে গেল। নৌরিন চোখ বড় বড় করে চিৎকার করলো, আয়াজ, কিন্তু কেউ শুনল না, বরং ওদের চিৎকারের সাথে মিশে গেল তার তীব্র হাসি আর বিষণ্ণ আয়াজ। বাঁচতে চাস? আজকে তোকে কেটে কুচি করব, তোর রাজনীতির খেলা এখানেই শেষ করব। একজন আয়াজের কলার চেপে ধরল, আর একজন তার বুকে বরাবর ধারালো ছুরি বসিয়ে দিল। রক্ত গরম হয়ে ছিটকে বেরিয়ে এলো। আয়াজ ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু আরেকজন পিছ থেকে তার পায়ে চাপাতি বসিয়ে দিল। নৌরিনের কাঁপতে কাঁপতে ওদের দিকে ছুটে গেল। আল্লাহর দুহাই লাগে, ওরে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন।
কিন্তু ওরা হাসতে হাসতে বলল, আজকের শিকার তো খুব দামি, তাই না? এর জন্যই আমার পুরো 1 কোটি টাকা পেয়েছি। হা হা হা। একজন আয়াজের গলায় ছুরি চেপিয়ে ধরল, আর একজন তার পাঁজরে লাগাতার কোপাতে থাকলো। রক্ত মাটিতে, গাছের গুঁড়িতে, এমনিতেও নৌরিনের কপালেও ছিটকে পড়ল। আয়াজের ঠোঁট কাঁপছিল। সে কষ্টে ফিসফিস করে বলল, নৌরিন পালাও। নৌরিন মাথা ঝাঁকিয়ে চিৎকার করলো, না, আমি আপনাকে ছেড়ে যাব না। একজন গুন্ডা খাক খাক করে হেসে বলল, বেশ নাটক হচ্ছে, এবার তো নাটক বন্ধ করতে হবে। সে নৌরিনের চুল টেনে ধরে মাটিতে আছাড় দিল। নৌরিনের মাথা ঘুরে গেল, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। তখনই পুলিশের সাইরেনের ভয়ানক শব্দ ভেসে এলো দূর থেকে। গুন্ডারা একে অপর দিকে তাকিয়ে দ্রুত পালাতে শুরু করলো। নৌরিন ঠকঠক করে কাঁপতে কাঁপতে আয়াজের কাছে হামিগুরু দিয়ে গেল। তার শরীরে পুরো রক্ত ভিজে গিয়েছে, চোখের পাতা কাঁপছে, কিন্তু সে চোখ খুলতে পারছে না। নৌরিন আয়াজের মুখে হাত রাখলো, কাঁপা কাঁপা গলায় বলল, আয়াজ প্লিজ চোখ খুলুন, কিছু বলুন। আয়াজ ঠোঁট নাড়ল, যেন কিছু বলতে চাইছে, তারপরেও তার দেহটা নিস্তব্ধ হয়ে গেল। নৌরিন পালাও। কিন্তু নৌরিন কিছুতেই ওখান থেকে সরতে চাচ্ছিল না। সে উঠে আবার ছুটে গিয়ে আয়াজকে আগলে ধরল, না, আমি আপনাকে একা রেখে যাব না। নৌরিন কান্না আর চিৎকার যেন পুরো পরিবেশ থমকে গিয়েছিল। রক্তাক্ত আয়াজকে দ্রুত গাড়িতে তোলা হলো। নৌরিনও সঙ্গে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে আয়াজের হাত চেপে ধরল। আয়াজ প্লিজ চোখ খুলো, কিছু বলুন। কিন্তু আয়াজের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, তার গায়ে রক্তের নৌরিনের হাত লাল হয়ে গিয়েছে। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছিল হাসপাতালের দিকে। নৌরিন কাঁপতে কাঁপতে ড্রাইভার ভাইকে বলল, আরও জোরে চালান প্লিজ। আয়াজের ঠোঁট একটু নড়ল, খুব কষ্টে ফিসফিস করে বলল, নৌরিন ভয় পেও না। নৌরিন হাউমাউ করে কেঁদে ফেলল, আপনি চুপ করুন, কথা বলবেন না, হাসপাতালে পৌঁছাতে দিন। গাড়ি ধাক্কা খেয়ে থেমে গেল হাসপাতালের সামনে। কয়েকজন নার্স ও স্টাফ দৌড়ে এলেন, তাড়াতাড়ি স্টার্ডি নিয়েও আসো। নৌরিন ছুটে গিয়ে ডাক্তারদের বলল, প্লিজ আমার স্বামীকে বাঁচান, অনেক রক্তক্ষরণ হচ্ছে। আয়াজকে দ্রুত এমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তাররা ও টিম ঢুকলো, দরজা বন্ধ হয়ে গেল। নৌরিন দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। হাতের তালু লেগে থাকা আয়াজের গরম রক্ত তখনও শুকায়নি। তার বুকের ভিতর একটা দোয়া ঘুরছিল, আল্লাহ আমার আয়াজকে ফিরিয়ে দিন প্লিজ। স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা করল। সংকটাপূর্ণ। দেশের প্রতিটি টেলিভিশনের চ্যানেলে একই ব্রেকিং নিউজ। পরপর সব নিউজ চ্যানেলের স্ক্রিনে লাল রক্তের জরুরি শিরোনাম ভেসে উঠছে। রাজধানীর কাছে নদীর পাড়ে নির্মম হামলা, শিকার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী। তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।